আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের এসএসসি পরীক্ষা খুবই নিকটবর্তী, তাই আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি চেষ্টা করছি আপনাদের শর্ট সিলেবাসের আলোকে কিছু অঙ্কের সমস্যার সমাধান করে দেওয়ার। আশা করি আপনারা মনোযোগী হবেন, বাসায় বারবার চেষ্টা করবেন। যে অঙ্কগুলো আপনারা ভালো পারবেন সেগুলোকে আপনার পরীক্ষা হলে অবশ্যই আগে আনসার করার চেষ্টা করবেন। তাহলে আমরা সহজ বিষয়গুলো যদি খুঁজে দেখি, তাহলে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার আলোকে যে আমাদের শিক্ষার্থীরা রেওয়ামিটাকে খুব বেশি পছন্দ করে, কারণ এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করা একটু সহজ। কিছু এন্ট্রি তাদের মুখস্থ থাকলে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে। তাহলে আমরা সহজ বিষয়টাকে তুলে ধরি, যার কারণে পড়া আপনার কী হবে, উৎসাহ বা উদ্দীপনা পাবেন। শিক্ষার্থী বন্ধু, আমি চেষ্টা করছি 2018 সালে সকল বোর্ডের সমন্বিত প্রশ্নের 9 নং প্রশ্নের সমাধানটি করে দেওয়ার। এখানে আছে টেস্ট পেপার, আমি যেটা দেখতে পাচ্ছি, জনাব জাকিরের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। আপনারা জানেন যে খতিয়ানটা কীভাবে তৈরি করতে হয়। আমরা একটু যদি আলোচনা করি, হিস্ট্রিটা যদি একটু খেয়াল করি, একটা লেনদেনের হিস্ট্রিটা কীভাবে তৈরি হয়। একটা লেনদেন যখন আর্থিক অবস্থা সংঘটিত হয়, এরপর তাকে হিসাবে প্রাথমিক প্রতি নিয়ে আসা হয়, মানে জাবেদা করা হয়, জাবেদা থেকে খতিয়ান আনা হয়। খতিয়ানের জেলগুলো নিয়ে কি আবার রেওয়ামিলে স্থানান্তর করা হয়, যেটা আপনাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকেন। তো এখন আমরা যদি দেখি, এখানে প্রথম যে এন্ট্রিটা দেওয়া আছে মূলধন। আপনারা জানেন যে মূলধনটা আমরা রেওয়ামিলে ক্রেডিটে নিয়ে থাকি। কোথায় নিয়ে থাকি? ক্রেডিটে। পরবর্তী উত্তোলনটা কোথায় নেই? ডেবিট পাশে। বিমাটা খরচ, যার কারণে এটাকে আমরা ডেবিট পাশে দেখিয়ে থাকি। অগ্রিম শিক্ষানবিশ ইসলামিস, অর্থাৎ শিক্ষানবিশ ইসলামটা আয় তো এমনিতেই ক্রেডিট, আর অগ্রিম হয়তো তারও বেশি, অর্থাৎ দায় পরিণত হয়ে যায়। এরপর আসেন ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক জমাতিরিক্ত, এটা অবশ্যই ক্রেডিট হবে। পাওনাদার ক্রেডিট হবে। দালান কোঠা সম্পদ ডেবিট হবে। সাধারণ সঞ্চিতি এটা ক্রেডিট হবে। প্রাপ্য বিল সম্পদ ডেবিট হবে। বহি পরিবহন, যে কোনো পরিবহন ডেবিট হবে। কুড়ি ডেবিট হবে। নগদ তহবিল 1/1/2017, যদি 1 তারিখে নগদ তহবিল থাকে সেটাকে আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব না। বেতন 10,000 টাকা ডেবিট হবে। আন্তঃফেরত ডেবিট হবে। কেন? আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। এরপর আসেন ব্যাংক জমা 1/1/2017, যার মানে প্রারম্ভিক ব্যাংক জমা, এটাকে আমরা অর্থাৎ রেওয়ামিলে নিব না। এরপর আসেন ক্রয় 67,000 টাকা, ক্রয়টা খরচ ডেবিট হবে। জমি ক্রয় সম্পদ, যার কারণে ডেবিট হবে। প্রথম প্রশ্ন ছিল জনাব জাকিরের রেওয়ামিলে যে উদ্ধৃতগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি লিখলাম এখানে জনাব জাকিরের যে সকল লেনদেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখেছিলাম আমাদের পাঠের ভিতরে ছিল 1 তারিখে ব্যাংক জমা, দেখেন, এবং 1 তারিখে নগদ তহবিল। আমরা লিখতে পারি নগদ তহবিল। নগদ তহবিল ছিল 8,000 টাকা। পরেরটা আসেন ব্যাংক জমা 12,000 টাকা। তাহলে মোট হলো 20,000। শিক্ষার্থী বন্ধু, আশা করি এভাবে যতগুলো অঙ্ক আসবে রেওয়ামিল থেকে এমন একটা টপিকস এখানে থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে আমরা এভাবে প্রস্তুতি নিব যে 1 তারিখে নগদ তহবিল এবং ব্যাংক জমা থাকলে আমরা এটাকে
যে আমি অন্তর্ভুক্ত করবো না। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যে কাজটি করব, খ নং প্রশ্ন উত্তরটি দেওয়ার চেষ্টা করব। এখানে আছে উপযুক্ত উদ্ধৃতিগুলো দিয়ে জনাব জাকিরের ব্যবসার র্যামের প্রস্তুত করবো, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলা হচ্ছে আপনাকে। তাহলে যদি আমি এখানে করি তাহলে আপনাকে কেটে কেটে করতে হবে, অর্থাৎ আপনাকে ধৈর্যের সাথে দেখতে হবে। ঠিক আছে, এটাকে আমি মুছে দিলাম, খ নঙে চলে গেলাম। আজ তোমাদের দশম শ্রেণীর গণিত বই থেকে আমরা একটি বিষয়ে পাঠদান করাবো, সেটা হলো 9.2। এখানে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, আমরা সেই অঙ্কটি তোমাদের শেখাবো। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে, COT cot A ইকুয়াল টু B ভাগ A হলে A sin A minus B cos A sin A plus B cos A সমান কত? এই অঙ্কটি আমাদের করতে হবে। লক্ষ্য করো শিক্ষার্থী, এটা আমরা অঙ্কটা শিখে আর কি। দেখো দেওয়া আছে cot A ইকুয়াল টু B ভাগ A, এটা হবে cos A ভাগ sin A ইকুয়াল টু B ভাগ A। এটাকে সরিয়ে দিলে, উল্টিয়ে দিলে হবে sin A বাই cos A ইকুয়াল টু A ভাগ B। এখানে এ দ্বারা দুটাকে গুণ করতে হবে, A sin A, এবং নিচেরটাকে B দিয়ে গুণ করতে হবে, B cos A সমান A গুণ A, B গুণ B। শিক্ষার্থী পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে এরকম, A sin A, নিচেও তোমরা লিখবে A sin A, এই B cos A, না এটাই তোমরা ঠিকভাবে লিখো আরেকবার, A sin A B cos A, A স্কয়ার ভাগ B স্কয়ার। পরের লাইন A sin A, A sin A B cos A, মানে B cos A নিচে প্লাস দিয়ে দেবে, A স্কয়ারটা উপরেও লিখবে, নিচেও লিখবে, B স্কয়ারটা উপরে মাইনাস দিবে, নিচেরটা প্লাস দিবে। এই হলো অ্যান্সার। শিক্ষার্থী আশা রাখি এই ক্লাসটি তোমরা, এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা অন্য আরেকটি অঙ্ক করাবো, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, সেটা একটু আমরা করাই। সেটা হলো কোসেক A মাইনাস কট A। প্রশ্নটা হলো এরকম, কোসেক A মাইনাস কট A ইকুয়াল টু 1/x হলে কোসেক A প্লাস কট A সমান, এই হলো প্রশ্নটা।
এখানে আমরা কিভাবে করব? কোসেক স্কয়ারে আমরা জানি কোসেক স্কয়ার এ 1 প্লাস কোট স্কয়ার এ, দেন কোসেক স্কয়ার এ মাইনাস কোট স্কয়ার ইকুয়াল টু 1। এটা করলে হবে এরকম, এটা করলে কি হবে দেখো, এটা হবে কোসেক এ প্লাস কট এ প্লাস বি ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। তোমরা সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা করেছি। এবার আমরা এটার মান কিন্তু জানি, এটার মান কিন্তু জানি না, এটার মান জানি না, কিন্তু এটার মান কিন্তু আমরা জানি 1/x ইকুয়াল টু 1। দেন এটা যদি আড়াআড়ি গুণ হয়ে যায় তাহলে কোসেক এ প্লাস কটের মানটি হবে প্লেন এক্স। এবার কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার আমরা সেকে করব সেকের মানটা বের করব। সেকে দেখাতে হবে সেকে ইকুয়াল টু, নতুন আরেকটি প্রশ্ন দেখো, আসলে কি এটা তোমরা বুঝতে পেরেছো? এবার আমরা নতুন একটি প্রশ্ন দেখব, যে দেখাও যে প্রশ্নটি হলো এরকম, দেখাও যে সেকে ইকুয়াল টু, দেখাও যে সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করার যে উপাদান আমাদের হাতে আছে সেটা দিয়ে আমরা কাজ করে ফেলব। সেটা কিভাবে করব? আমাদের কাছে দেওয়া আছে কোসেক এ মাইনাস কোয়াট এ ইকুয়াল টু 1/x, এটা আমাদের দেওয়া আছে। কোসেক এ প্লাস মাইনাস 1/a ইকুয়াল টু 1/x এটাও দেওয়া আছে। এটা আমরা একটু করি। কোসেক এ ইকুয়াল টু, আমরা জানি সাইনের বিপরীত, আর কটের সূত্র জানি কজ এ বাই সাইন এ ইকুয়াল টু এক্স। সাইন এ হবে 1 মাইনাস কজ এ ইকুয়াল টু 1/x। এখন আমরা এটা একটু কাজ করে নিই। এ পাশে স্কোয়ার করলে কি হবে? এ পাশে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ারে, এটা স্কোয়ার করলে হবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, এবং এটা হবে এক্স স্কোয়ার। দেন পরের লাইনটা আমরা কিভাবে করব? এটা হবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এবং এটা হলো 1/x স্কোয়ার। এটা যদি আমরা সরল করি তাহলে 1 মাইনাস কজ এ, এবং পরেরটাও লিখতে পারি 1 মাইনাস কজ এ, এবং এটা লিখতে পারি এ স্কোয়ার মেয়ে বি স্কোয়ারের সূত্র 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ লিখতে পারি, এবং এটা কিন্তু থাকবে 1/x স্কোয়ার। এটা কেটে দিলে হবে 1 মাইনাস কজ এ, এইটা হবে 1 প্লাস কজ এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে যাওয়ার পর
আমরা একটু যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনটা করার নিয়মটা হলো, এটুকু আমরা মুছে ফেলি। যোজন বিয়োজনটা করার নিয়মটা হলো 1 মাইনাস কোয়াজে উপরেও লিখব, 1 মাইনাস কোয়াজে নিচেও লিখব। এবার 1 প্লাস কোয়াজে উপরে লিখব এবং এখানে মাইনাস দিয়ে লিখব। এখানে আমরা মাইনাস দিয়ে লিখব 1 প্লাস কোয়াজে হবে 1 মাইনাস কোয়াজে। এই পাশেটা লক্ষ্য করো, তাহলে আমরা ভালো করে বুঝতে পারি। এখানে 1 লিখবো, এখানেও 1 লিখবো, এখানে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা করলে কি হবে? এটা কাটা যাবে, হবে 2, এবং এটা কাটা গেলে হবে কি মাইনাস 2 কজ 1 প্লাস স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু হবে। এবার আমরা অনেকগুলো কাজ একসাথে করে ফেলব। এই দুটা কেটে ফেলব। দেন থাকে মাইনাস কজ এ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাসটা কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1। সেক্ষেত্রে আমাদের কাটার কারণ হলো এই মাইনাসটা কেটে দেবে। দেন থাকে 1 বাই কজ এ ইকুয়াল টু, এটা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 1, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার যদি আমরা এর অ্যান্সারটা খুঁজি, তাহলে 1 বাই কজ এ ইকুয়াল টু লেখা যাবে সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। শিক্ষার্থী, আমরা কিন্তু এটার প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম। আশা রাখি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার তোমাদের সাথে আরেকটি অঙ্ক আমরা শেয়ার করব। এটাও খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও খুবই একটি ভালো অঙ্ক, তোমাদের পরীক্ষায় সব সময় আসে। এরকম একটা অঙ্ক আমরা দেখাই। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় সব সময় আসে। সেরকম একটি অঙ্ক আমি তোমাদের দেখাবো। কী অঙ্ক দেখাবো? প্রশ্নটা হলো এরকম, কজ এ প্লাস সাইন এ ইকুয়াল টু রুট টু, কজ এ প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কজ এ। এটা যদি হয় তাহলে প্রমাণ করো কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কৌশল না জানলে এই অঙ্কটাও তোমরা করতে পারবে না। এবার আমরা অঙ্কটা করব। কি দেওয়া আছে, cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a। এবার আমরা কসটার উপর সে সরিয়ে দেব। কসটার উপরে সে সরিয়ে দিলে হবে, যেভাবে করো, যেভাবেই করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে হবে কি, সাইন এ ইকুয়াল টু হবে রুট টু cos a মাইনাস cos a। নেক্সট আমরা এটা নানানভাবে করা যায়। আমরা cos এটা কমন নিলে হবে রুট টু মাইনাস 1। দেন আমরা লিখতে পারবো cos a রুট টু মাইনাস 1 ইকুয়াল টু
সাইন। অতএব পরের লাইনটা আমরা খুব ইজিলি লিখতে পারি সাইনে ভাগ √2 - 1। এখন √2 - 1কে √2 + 1 দ্বারা গুণ করে দেব। cos সাইনে √2 + 1 এটারও গুণ করে দেবো √2 - 1 √2 + 1। দেন হবে cos হবে এ দুটো মিলে a² - b² হয়ে যাবে 2 - 1। এটা হবে sin a = √2 + 1। শিক্ষার্থী দেখো এখানে কিন্তু হবে cos এখানে হবে 1, এই 1 এর কোনো ভ্যালু নেই, আমি এটা দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে হবে √2 sin a এবং এটা হবে শুধু sin। এখন আমরা প্রমাণের সাথে মিলিয়ে দেব। cos a - sin a = হবে √2 sin a। আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। আশা রাখি তোমরা এটাও ভালো করে বুঝতে পেরেছো। আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্ক তোমাদের সাথে শেয়ার করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। তোমাদের আন্তরিক অভিনন্দন। আজ তোমাদের 10ম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি এই বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থী এই অধ্যায়টি একটু ক্রিটিক্যাল হলেও মোটামুটি সহজ। তোমরা যদি একটু প্র্যাকটিস করো দেন তোমরা এই অঙ্কটি পরীক্ষা দিতে পারবে। আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। কোর্সটি এরকম, একটি ত্রিভুজ আছে, ত্রিভুজটি এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে 1 এবং এখানে 2। প্রথম ক নাম্বার প্রশ্নটি হলো বিসি এর মান কত। এটা আমরা আরও অন্যভাবেও শিখিয়েছি, তোমাদের শিখিয়েছি, এবার একটু ভিন্নভাবে দেখো। ধরি বিসি = পি। আমরা জানি পিথাগোরাসের সূত্রটির অ্যাপ্লিকেশনটা কীরকম, অতিভুজের উপরে স্কয়ার অপর দুই ভুজের স্কয়ারের যোগফলের সমান। অতএব আমরা লিখতে পারি 2a² = 1² + p²। এটা 4 হবে, এটা 1 হবে, এটা p² হবে, তাহলে p² + 1 = 4, p² = 4 - 1 3। সুতরাং p হবে √3। শিক্ষার্থী এটুকু কিন্তু আমরা বুঝলাম যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এটা বের করবো। অতএব আমরা লিখতে পারবো বিসি = √3, অর্থাৎ এটার মান √3। আশা রাখি তোমরা এই প্রথম অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর প্রশ্নটি করব। আমরা খ নম্বর প্রশ্নটি একটু লিখে নিই, লিখে আমরা সমাধান করার চেষ্টা করি। খ নম্বর প্রশ্নটি হলো এরকম, এখানে খ নম্বর প্রশ্নটা আমরা লিখি, ছোট করে লিখি, COT cot θ - cosec θ ডিভাইডেড বাই cot θ প্লাস cosec θ সমান এর মান কত বের করতে হবে, এর মান কত, এরকম একটা প্রশ্ন। এখান থেকে আমাদের দুটি জিনিস বের করলে আমাদের চলে, সেটা হলো এটা কিন্তু আমাদের থেটা। আমরা খুব স্বাভাবিকভাবে অঙ্কটা করার চেষ্টা করি। দেখি আমাদের cot θ এর মানটা কি। আমরা জানি, সেক্ষেত্রে আমরা খ নাম্বার অঙ্কটা কিন্তু করছি। cot θ = জানি
ট্যান থিটা যেহেতু লম্ব ভাগ ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। সেই হিসাবে ভূমি যদি √3 হয়, লম্ব হবে 1, I mean √3। এরপর আমরা কোসেক থিটার মানটা বের করব। আবার আমরা কোসেক থিটার মানটা বের করি। আমরা জানি কোসেক থিটা, আমরা সবাই জানি কোসেক থিটা সাইনের বিপরীত। সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ ভাগ লম্ব। সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ হলে কোসেক থিটা হবে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজের মান 2, লম্বের মান 1, সেক্ষেত্রে এটার মান 2। সেক্ষেত্রে এটুকু বুঝতে আমাদের মনে হয় কোনো অসুবিধা হয়নি। তাহলে আমরা পরের লাইনটুকু করে ফেলি। এটা হবে তাহলে আমরা পরের লাইনটা করব, এভাবেই করব। আমরা এটুকু মুছে ফেলি, না তো অঙ্কটা করতে পারবো না। এটার মান √3, এটার মান হলো 2, অর্থাৎ মনে রাখার জন্য এটার মান √3, কোসেক থিটার মান 2, √3 প্লাস +2 লিখে আমরা এই অঙ্কটাকে আমরা এখন কি করতে পারি। এটা করার একটা সহজ বুদ্ধি হলো, তোমরা কর্ণযুক্ত বা রুটোবারযুক্ত মান নিচে রাখবে না রাখার জন্য যে কাজটি করতে হবে, এর বিপরীত মান দিয়ে গুণ করে দিবে। এটা √3 + 2, তুমি গুণ করবে √3 - 2 দ্বারা। এইটা কী হবে? √3 - 2 ইন্টু √3 - 2। দেন এটা হবে a² - b² a² - b²। আর এটা হবে √3 - 2 হোল স্কয়ার। তোমরা যদি এটাকেও অ্যান্সার লেখো, এটাও লিখলে কিন্তু অঙ্ক ভুল হবে না। এখানে বড় একটা অংশ দেখায়, এখানে হয় 3, এখানে হবে 4, এখানে হবে a² - twice ab + b²। এটা যদি আমরা করি, এখানে হবে -1, এখানে হবে 3, 2, 4 হবে, 2 দ্বিগুণে 4, 4 √3, এবং এটা হবে 4। অতএব আমরা লিখতে পারবো -1 7 - 4 √3। এটাকে যদি আমরা এই মাইনাসটা ভেতরে অ্যাকোমোডেট করে দিই, তাহলে হবে 4 √3 - 7। এটি হবে আমাদের এটার অ্যান্সার। তবে তোমাদের জ্ঞাতার্থে বলছি যে এটার মান যদি তোমরা এটাও রাখো, অঙ্ক কিন্তু ভুল হবে না। আশা রাখি তোমরা খ নম্বর অঙ্কটাও ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা গ নম্বর অঙ্কটা প্রশ্ন লিখে অঙ্কটা করি। প্রশ্নটা হলো এরকম, সেক থিটা, প্রশ্নটা গ নম্বর প্রশ্ন, একটু ছোটো করে লিখি। সেক থিটা ভাগ কস থিটা, সেক থিটা ভাগ কস থিটা, এরপরটা হলো ট্যান থিটা ভাগ কট থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। 1 প্রমাণ করতে হবে। এটি হলো আমার গ নম্বর প্রশ্ন। এই মানগুলি বসেই আমরা করব। এখানে তাহলে আমরা যে দুটি জিনিস খুব সহজ আমরা বুঝতে পারি, যে আমরা যদি ট্যান থিটার মানটা বের করি, সেটাকে উল্টিয়ে দিলে কট থিটার মানটা পাবো। আবার কস থিটার মানটা যদি আমরা বের করতে পারি, সেখান থেকে উল্টিয়ে দিলে সেক থিটার মানটাও আমরা বলতে পারি। অতএব আমরা খুব সহজ জায়গাটায় যাব, যে আমরা জানি, আমরা কী জানি, সেটা হলো cos θ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ।
এটা কিন্তু আমাদের সূত্র ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি হলো √3, অতিভুজ হলো 2, অতএব আমরা লিখতে পারবো √3 ভাগ 2 ভূমি ভাগ অতিভুজ cos থিটার সমান। এবং sin থিটার সময় লম্ব ভাগ অতিভুজ হবে, এটা আমরা পেলাম। অতএব সাথে সাথেই আমরা লিখতে পারবো sec থিটা ইকুয়াল টু, এটা উল্টো হবে 2 ভাগ √3, এটা গেল। এবার আমরা tan থিটার কথা বলবো। tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। লম্বের মান 1, ভূমির মান √3 হবে 1/√3। নাইস। অতএব এই tan থিটাকে উল্টিয়ে দিলে হবে cot থিটা। cot থিটাটা না করে এটা উল্টিয়ে দিলে উপরে √3 হবে, নিচে 1 হবে, √3। শিক্ষার্থী, আমাদের কাজটি খুব সহজ হয়ে গেল যে আমরা sec থিটার মানটাও পেয়েছি, cos থিটার মানটাও পেয়েছি, tan থিটার মানটাও পেয়েছি, cot থিটার মানটাও পেয়েছি। এবার আমরা মানগুলি বসিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এবার লেফট হ্যান্ড সাইড আমরা একটু করে নেই। এটা হবে sec থিটা, এই cos থিটা, এটা হবে tan থিটা, এইটা হবে cot থিটা। sec থিটার মান হলো 2/√3 এবং এটার মান হলো √3/2। tan থিটার মান হলো 1/√3, cot থিটার মান হলো শুধু √3। এবার অঙ্কটা আমরা করার চেষ্টা করি। 2/√3, এটা উল্টিয়ে দিলে হবে উপরে 2 যাবে, নিচে হবে √3। আবার এটা কি হবে 1/√3 হবে, এটা নিচে 1 আছে, এটা উল্টিয়ে দিলে হবে √3। আমরা কিন্তু সেই অঙ্ক জানি যে দুটা √3 গুণ করলে হবে √3 হোল স্কয়ার, তার মানে শুধু প্লেন 3, এবং 2 দিয়ে গুণ করলে হবে 4। এটা হবে কি দুটা করলে কি হবে √3 গুণ করলে হবে প্লেন 3, এবং এটা হবে 1। এর পরের লাইনটি যদি আমরা করি, লসাগু করি 4 - 1, আমরা সবাই জানি তাহলে উপরেও 3 হবে, নিচেও 3 হবে, 1। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যে স্কিলটা লাগবে সেটা হলো আমরা যেন sec থিটার মানটা বের করতে পারি, যদি নাও পারি আমরা যেন cos থিটার মানটা বের করতে শিখি। cos থিটার মানটা বের করতে পারলে আমরা সেটাকে উল্টিয়ে দিলে sec থিটার মানটা পাবো, এবং tan থিটার মানটা যদি আমরা বের করতে পারি সেটাকে উল্টিয়ে দিলে cot থিটার মানটা আমরা পেয়ে যাব। তবে মনে রাখার সুবিধার্থে তোমাদের এই cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, এবং sin থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এই 3টি সূত্র তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কটা করতে হবে। আশা রাখি এটা তোমরা ভালোভাবে বুঝেছ। এবার অন্য আরেকটি অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। খুব কঠিন নয়, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে এটা কঠিন হবে না। এরকম একটা উদ্দীপক আমরা লিখে একটু অঙ্কটা করার চেষ্টা করি। এটা উদ্দীপকটা হলে এরকম, a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা, b ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। এরকম 1 নম্বর প্রশ্নটি হলো ab ইকুয়াল টু 3/4 হলে থিটা সমান, ভেরি নাইস একটা প্রশ্ন। আমরা সেটা কিভাবে করব সেটা একটু দেখি। অঙ্কটা করা শুরু করি। ab ইকুয়াল টু লিখব
এর মান 1 প্লাস সাইন থিটা, বি এর মান 1 মাইনাস সাইন থিটা। আমরা সবাই জানি এ প্লাস বি মাইনাস বি এর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা আমরা জানি। এবার আবার এ বির মানটা এটা দেওয়া আছে, প্রশ্ন মতে লিখতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4। এবার আমরা সেই কাজটি করবো, সাইন স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে হবে 1/3/4 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। পরের লাইনটি করলে হবে 4 মাইনাস 3, এবং এটা সাইন স্কোয়ার থিটাই রয়ে গেল। এটা কিন্তু করলে হবে, উপরে হবে 1, নিচে হবে 4, এটা সাইন স্কোয়ার থিটা আমরা লিখব। অতএব আমরা কি লিখতে পারি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। অতএব শুধু সাইন থিটা ইকুয়াল টু লিখবে, এটা বর্গমূল করলে কি হবে 1/2। আমরা সবাই জানি হাফের মানটা হলো সাইন 30 ডিগ্রির সমান। আর বামে কিন্তু সাইন অফ থিটা রয়েই গেছে, সেই সূত্র অনুসারে সাইন উভয় পাশ থেকে অপারেটর দুটি সরিয়ে দিলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। আশা রাখি শিক্ষার্থী তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ এরকম একটি ক্লুজ যদি দেওয়া থাকে, সেখান থেকে থিটার মান আমরা কীভাবে বের করব সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করলেই অঙ্কগুলো সব অঙ্কগুলোই তোমরা পারবে। এটাই তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম বাংলা দ্বিতীয় পত্রে উপসর্গ ব্যাকরণ অংশ। তো তোমরা বইটি খোলো, আমরা সরাসরি পড়ার মধ্যে চলে যাব। আমরা পড়ছিলাম উপসর্গ। উপসর্গ কি, উপসর্গ সংজ্ঞা কি, উপসর্গের প্রকারভেদ ক্লাস আমরা গত ক্লাসে পড়েছি। উপসর্গ কি আমরা বলেছিলাম, অব্যয়বাচক শব্দ যেগুলো স্বাধীন রূপে স্বাধীন পদ রূপে এগুলো ব্যবহার হতে পারে না, অন্যের সাহায্য নিয়ে বা অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে অর্থের সংকোচন ঘটায়, সম্প্রসারণ ঘটায়, বিয়োজন ঘটায় এবং নতুন শব্দ তৈরি করে শব্দের পূর্ণতা নিয়ে আসে, শব্দের পরিবর্তন ঘটায়। এগুলো হচ্ছে উপসর্গের কাজ ছিল। উপসর্গ প্রকারভেদ করেছিলাম 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ করেছিলাম আমরা কয়টি? 21টি। আজকে আমরা পড়বো তৎসম উপসর্গ কয়টি। তৎসম উপসর্গ আমরা জেনেছিলাম গত ক্লাসে 20টি, তাই না? আমরা তৎসম উপসর্গ যেগুলো আমরা সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসছে, সেগুলি হচ্ছে আমরা যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে 20টি তৎসম উপসর্গ। কি কি সেগুলো আমরা একটু দেখবো। প্র, করা, অপসম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ এবং আ। এই 20টি তৎসম উপসর্গ আমরা কি বাংলা ভাষায় পেয়েছি, এগুলা সংস্কৃত ভাষা থেকে এসছে। তো এছাড়াও আমরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করবো, তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু বাংলা খাঁটি বাংলা উপসর্গে কিন্তু যেই উপসর্গের গুলো পেয়েছিলাম সেগুলোর সাথে কিছু কিছু কিন্তু তৎসম উপসর্গের কিছু মিল পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা বের করবো এখনই মিল পাওয়াগুলো। আসলে আমরা যে উপসর্গগুলো আমরা বাংলা ভাষা থেকে পেয়েছিলাম, বাংলায় ভাষায় সরাসরি পেয়েছিলাম, সেগুলো হচ্ছিল বাংলা উপসর্গ। এখন আমরা যেগুলা সরাসরি সংস্কৃত ভাষা থেকে পেয়েছি সেগুলো কিন্তু সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। এটা কিন্তু আমরা আগে থেকে জেনে রাখবো।
এখন আমরা যে কথাটা আমি বলছিলাম যে এই মিল আছে বাংলা খাঁটি বাংলা উপসর্গের সাথে কি কি দেখো, এই যে নি শব্দটা আমরা খাঁটি বাংলা উপসর্গে পেয়েছিলাম, আরেকটা পেয়েছিলাম সু শব্দটি, হ্যাঁ সু শব্দটিও পেয়েছিলাম, অপরটি আর কি আমরা খাঁটি বাংলা উপসর্গে পেয়েছি। আরেকটা পেয়েছি আমরা আ শব্দটি, আরেকটা আমরা পেয়েছি বি শব্দ। এই চারটা আমরা খাঁটি বাংলা উপসর্গে পেয়েছিলাম। বি আ নি বি সু, এই চারটা, তাহলে আমরা আ সু বি নি এই যে চারটা পেয়েছিলাম আমরা লিখে রাখি। আ সু বি নি আমরা চারটা বাংলা উপসর্গ কি? আ দিয়ে যদি আমরা তৈরি করি শব্দ আকাশ, সু দিয়ে তৈরি করি সুনজর, বি দিয়ে তৈরি করি বিনামা, নি দিয়ে তৈরি করি নীলাজ। এইটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। আর তৎসমর এই চারটা দিয়ে যদি তৈরি করি তোমার আ দিয়ে আকণ্ঠ, সু দিয়ে সুতীক্ষ্ণ, বি দিয়ে বিপক্ষ, নি দিয়ে নিধাত, এই যে চারটা আমরা পেলাম শব্দ, এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে আমরা দেখো খাঁটি বাংলা উপসর্গ এই আ সু বি নি পেলাম এবং তৎসম উপসর্গ আমরা এই আ সু বি নি পেলাম। তাহলে এইগুলা যেহেতু বাংলা বাংলা ভাষায় যেগুলো আমরা পেয়েছি সেগুলো বাংলা খাঁটি বাংলা উপসর্গ। সংস্কৃত ভাষায় যেটা সংস্কৃত ভাষা থেকে যেটা এসেছে সেটা আমরা সংস্কৃত বা তৎসম উপসর্গ আমরা বলবো। তৎসম উপসর্গে আমরা পেয়েছি বৃষ্টি, এবং এই বৃষ্টি দিয়ে যদি আমরা এখন শব্দ তৈরি করতে যাই, সেই শব্দগুলো যেমন আমরা খাঁটি বাংলায় আমরা শব্দগুলো এক একটা তৈরি করেছিলাম, তোমরা কিন্তু এখানে সে তৈরি করতে পারবো। যেমন প্রো, প্রো দিয়ে আমরা কিন্তু প্রহার শব্দটা পেয়েছিলাম, তাই না? এখানে কিন্তু ভাবের সাথে যদি আমরা প্রো কথাটা যুক্ত করি তাহলে হয়ে যাবে কি প্রভাব। হ্যাঁ, ভাতের সাথে যদি প্রো কথাটা আমরা যুক্ত করি তাহলে হয়ে যাবে প্রভাত। বচনের সাথে প্রো কথাটা যুক্ত করলে হবে প্রবচন। হ্যাঁ, এইভাবে শব্দ তৈরি হচ্ছে। এরপরে আছে কি পরা, পরা জয়ের সাথে যদি আমরা পরা শব্দটা যোগ করি তাহলে হবে কি পরাজয়। তারপরে তোমার ভবর সাথে যদি আমরা যোগ করি তাহলে হবে পরাভব। এরপরে শব্দ যেটা আসছে অপটা যদি আমরা বিপরীত অর্থে ব্যবহার করি থাকি তাহলে যেমন রাধের সাথে অপযোগ করলে অপরাধ, তারপরে মানের সাথে অপযোগ করলে হয়ে যাবে অপমান, হ্যাঁ, তারপরে কর্মের সাথে অপযোগ করলে হবে অপকর্ম। এরকম বিভিন্ন শব্দগুলো নতুন নতুন তৈরি হচ্ছে। অপযশ, অপসৃষ্টি, নিকৃষ্ট অর্থে আসছে, স্থানান্তর অর্থে আসবে অপসারণ, সারণের সাথে অপযোগ করলে হবে অপসারণ। এরকম বিভিন্ন অর্থে একটা শব্দ তৈরি হতে হয় আর কি। এরপরে আসছে সম শব্দটি। সম শব্দটি হচ্ছে পূর্ণ শব্দের সাথে সংযোগ করলে সম্পূর্ণ। হ্যাঁ, তারপরে তোমার আসতেছে দরের সাথে সমাদর, সমাদর সমাদর করছে। সম্মুখে অর্থ যদি আমরা সমাগত, সম আগত, সমযোগ আগত বা আগতর আগে সমযোগ করলে হবে সমাগত। তারপর তোমার অব শব্দটা আসছে, নি শব্দটা আসছে। নি আমরা যোগ করলে হবে নিষেধ অর্থে, বৃত্তিতে নি দিয়ে যোগ করলে নিবৃত্তি, নির্ণয়। তারপরে তোমার দাগের সাথে নি যোগ করলে নিধার, আমরা এর আগে বললাম। তারপরে বারণের সাথে নি যোগ করলে হবে নিবারণ। এরকম নিট আছে। এরপর আসছে অনু শব্দটা আসছে তোমার পশ্চাৎ অর্থে। সূচনার সাথে অনুযোগ করলে হবে অনুশোচনা। তারপরে রূপের সাথে অনুযোগ করলে হবে অনুরূপ। হ্যাঁ, তারপরে চরের সাথে যোগ করলে অনুচর। এরকম বিভিন্ন এক একটা অর্থ নতুন নতুন তৈরি হচ্ছে। এরপর আসছে অবটার আমরা একটু বলছিলাম যে অবজ্ঞা, গয়ের সাথে অবযোগ করলে অবজ্ঞা হচ্ছে অনুজ, নুজের সাথে অযোগ করলে হবে অনুজ, চরের সাথে যোগ করছে অনুজ, সরি অনু অর্থে চলে যাচ্ছে। আর অব অর্থে অবজ্ঞা, মাননার সাথে অবযোগ করলে হবে অবমাননা। এরকম এক একটা ঔষধ গুলো। এরপরে আসছে নীর, নীর অভাব অর্থে আসবে, রবের সাথে নি যোগ করলে হবে নীরব। তারপরে তোমার জীবের সাথে যোগ করলে নির্জীব, অহংকারের সাথে যোগ করলে নিরহংকার। হ্যাঁ, নিরাশ্রয়, আশ্রয়ের সাথে যোগ করলে নিরাশ্রয়, নির্ণয়, নির্ভর,
ঘরের সাথে যোগ করলে নির্ভর, এরকম আসছে। এরপরে আসছে দূর শব্দটি। দূর শব্দটি যেটা আসছে, সেই দূর শব্দটি হবে ভাগ্যের সাথে দূর যোগ করলে হবে দুর্ভাগ্য। তারপরে তোমার লবের সাথে যোগ করলে দুর্লভ, হ্যাঁ। তারপরে গমের সাথে দুর্গম, এরকম হবে দূর শব্দটি। এরপরে বি আসছে, বি যেটা আমরা আগেও পড়েছি এখানে। এখানে বিশুদ্ধ, শুদ্ধের সাথে বি যোগ করলে বিশুদ্ধ, জ্ঞানের সাথে বি যোগ করলে হবে বিজ্ঞান, হ্যাঁ। তারপরে বর্ণের সাথে বি যোগ করলে হলে বিবর্ণ, ইত্যাদি বিভিন্ন রকম তৈরি হচ্ছে। এরপরে আসছে অধি। অধি দিয়ে আমরা পাচ্ছি, যেমন অধির সাথে শব্দের সাথে যদি অধি কথাটা যোগ করি, যেমন কার, কারের সাথে অধি যোগ করলে হবে অধিকার। তারপরে পতির সাথে অধি যোগ করলে হবে অধিপতি, হ্যাঁ। গতের সাথে যোগ করলে হবে অধিগত। তারপরে তোমার সুটাও কিন্তু আমরা যেটা খাঁটি বাংলায় পেয়েছিলাম, সেই সুটা আমরা তৎসময় পেয়েছি, একটু আগে আমরা আলোচনা করছি। সেই সুটা উত্তম অন্তরে কণ্ঠের সাথে যদি সু যোগ করি তাহলে হবে সুকণ্ঠ, সুকণ্ঠী আমরা যেটাকে বলি। ধীরের সাথে সু যোগ করলে হবে সুধীর। তারপরে তোমার প্রিয়র সাথে সু যোগ করলে হবে সুপ্রিয়। এরকম ইত্যাদি অনেকগুলি শব্দ আমরা কিন্তু পাই। গমের সাথে যোগ করলে সুগম, লভের সাথে যোগ করলে সুলভ, এরকম পাচ্ছি। এরপরে উদ শব্দটা যেটা আসছে, সেই যদি উৎকণ্ঠা, হ্যাঁ, বা উদ্যম, দমের সাথে উদ্যোগ করলে উদ্যম, উন্নতি, ক্ষিপ্তর সাথে উদ্যোগ করলে উৎক্ষিপ্ত, হ্যাঁ। তারপর তোমার উত্তোলন, উত্তোলনের সাথে যোগ করলে হবে উত্তোলন। তারপরে যে শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পরি। পরি শব্দটা তোমরা দেখো এখানে, এরপরের যে অংশটা আসছে পরি, পরিটা বিশেষভাবে পক্ষ, পক্ষর সাথে পরি যোগ হলে হবে পরিপক্ক। তারপরে তোমার দ্বন্দ্বির সাথে মণ্ডলের সাথে যোগ করলে হবে পরিমণ্ডল। তারপরে বাদের সাথে যোগ করলে হবে শেষের সাথে যোগ করলে হবে পরিশেষ, ইত্যাদি। পতি যেটা আসছে সেটার সাথে মূর্তির সাথে যোগ করলে হবে প্রতিমূর্তি। তারপরে ধ্বনির সাথে যোগ করলে হবে তোমার প্রতিধ্বনি। তারপরে তোমার আসছে অতি। অতিটা আসছে তোমার অতিশয্য হিসাবে। অতিকায়, কায়ের সাথে অতি যোগ করলে হবে অতিকায়। অত্যাচারের সাথে অতি যোগ করলে হবে অত্যাচার। তারপরে প্রাকৃতর সাথে অতি যোগ করলে হবে অতি প্রাকৃত। এরপরে আসছে অপি। অপি শব্দ যেটা আসবে সেটা আমরা পড়বো। অপির সাথে যেটা আমরা যোগ করে পাবো সেটা হচ্ছে তোমার এই অতি পড়লাম, হ্যাঁ। এরপরে আমরা অপি পড়লাম, অভি পড়ছি। অভিতে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে সমগ্র ব্যক্তির সাথে অভিযোগ করলে অভিব্যক্তি, বিজ্ঞর সাথে অভিযোগ করলে অভিজ্ঞ। তারপরে তোমার ভূতের সাথে যোগ করলে হবে অভিভূত, জানের সাথে যোগ করলে হবে অভিযান, হ্যাঁ। এরপরে যেটা কুলের সাথে যোগ করলে হবে উপকূল, কণ্ঠের সাথে যোগ করলে হবে উপকণ্ঠ, শহরের সাথে যোগ করলে হবে উপশহর, হ্যাঁ। তা এইভাবে উপশব্দটাও ব্যবহৃত হচ্ছে। এরপরে আ শব্দটা আসছে সবশেষে, যেটা কণ্ঠটি পর্যন্ত, কণ্ঠের সাথে যোগ করলে হবে আকণ্ঠ, মরণের সাথে যোগ করলে হবে আমরণ, হ্যাঁ। তারপরে সমুদ্রের সাথে যোগ করলে হবে আসমুদ্র, হ্যাঁ। দানের সাথে যোগ করলে আদান প্রদান, এরকম আসে সব শব্দগুলা। তো এই যে শব্দগুলো আমরা পেলাম, বৃষ্টি শব্দ, এই বৃষ্টি শব্দ আমরা পেয়েছি তৎসম বা সংস্কৃত উপসর্গ থেকে, যেগুলা সরাসরি বাংলা ভাষায় এসছে। তো তোমরা দেখেছো যে আমরা যেটা খাঁটি বাংলা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম আমরা 21টি, আর তৎসম উপসর্গ কিন্তু আমরা পেলাম 20টি। তোমরা খেয়াল করে দেখো। আর নতুন নতুন শব্দগুলো নিশ্চয়ই তোমরা তৈরি করেছো, আরো তৈরি করতে পারবে। সেগুলো যদি তোমরা
ভালো করে দেখো, তাহলে এর মধ্যে থেকে আমাদের আজকের যে পড়াটা, সেই পড়াটার মধ্যে থেকে আমরা যেটা পেলাম, সেটার মধ্যে তোমরা দেখো 4টে অংশ দিয়ে পেয়েছি। সেটা খুবই জরুরি, সেটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে অনেক সময় এটা জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অথবা অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের কথা আমি বলছি, যে বহু নির্বাচনী প্রশ্নের যে সব প্রশ্নটা থাকে সেটা হলো কোন উপসর্গগুলি খাঁটি বাংলা উপসর্গ দেখতে পাওয়া যায়, তৎসম উপসর্গ দেখতে পাওয়া যায়। তাহলে কোন কয়টি, এরকম প্রশ্ন আসে। তা কয়টি হলে আমরা বলতে পারবো যে 4টি, তাই না? যে আ, নি, আ, সু, নি, বি, তাই না? আমরা পেয়েছি না, আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ আমরা খাঁটি বাংলা উপসর্গও পাই, তৎসম বা সংস্কৃত উপসর্গতেও পাই। এবং 4টি শব্দগুলো দিয়ে কিন্তু আমরা 4টি করে শব্দ গঠনও করছি। তোমরাও চেষ্টা করবে আর নতুন নতুন শব্দ গঠনগুলো তৈরি করতে, এই উপসর্গের খাঁটি বাংলা উপসর্গগুলো এবং তৎসম উপসর্গগুলো দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে। তাহলে তোমাদের অনেক অভিজ্ঞতা হবে এবং নতুন নতুন শব্দ সৃষ্টি করতে পারবে, এবং অনেক নতুন নতুন শব্দ তৈরিও তোমরা শিখতে পারবে, জানতে পারবে। তো আজকে আমরা এটুকু পড়লাম। আগামী ক্লাসে আমরা বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব এবং শেষ করব আমাদের উপসর্গের চ্যাপ্টারটি। আশা করি তোমরা খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম বা সংস্কৃত উপসর্গ তোমরা বুঝতে পেরেছো কয়টি এবং কি কি। তোমরা অবশ্যই এটা মনে রাখবে, কারণ খাঁটি বাংলা উপসর্গ আর তৎসম উপসর্গের সাথে দুইটা মিলাতে পারা যাবে না। খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। নিশ্চয় তোমাদের মনে থাকবে, এবং জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে বা বহু নির্বাচনের প্রশ্ন তৈরি করে নিজে করার চেষ্টা করবে। আজকে আমরা এই পর্যন্তই। আগামীতে আমরা পরের প্রকারটি নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। শুভ মধ্যাহ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং পড়ালেখা নিয়ে সময়টা কাটাচ্ছ। আর এখন তো অনেকটাই খুশি তোমরা, কারণ শোনা যাচ্ছে 12 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে, আমরা সবাই আবার একত্রিত হব, তাই না? তাহলে দেখো, আমরা আমাদের পাঠে ফিরে যাই। গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম নাগরিকের ধারণা এবং নাগরিক হিসাবে রাষ্ট্রে আমাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে আমরা পড়ব, শিরোনামটা দেখো, আজকে আমরা পড়ব আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য এবং আইনের উৎস। ঠিক আছে? তাহলে বিশ্ব পরিচয় বইটি খুলো, খাতা কলম হাতে নাও, পাঠে মনোযোগী হও। ওকে? তাহলে দেখো, আইনের ধারণা। আমরা কম বেশি আইনকে আমরা বুঝতে পারি, তাই না? সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। এটা লিখিত হতে পারে এবং মৌখিকও হতে পারে। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা, মানুষ যখন অস্বাভাবিক আচরণ করে তখনই আইনের প্রয়োজন হয়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়ম কানুন সহ মেনে চলে। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, রীতিনীতি এবং বিধিবিধান। এই অর্থে আইন মূলত দুই ধরনের, সামাজিক আইন ও রাষ্ট্রীয় আইন। সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তা হচ্ছে সামাজিক আইন। আর রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন জাতীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশই হচ্ছে রাষ্ট্রীয় আইন নামে পরিচিত। বিভিন্ন রাজনীতিবিদ, তত্ত্ববিদ এবং আইন বিশরদগণ আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। টি.এইচ. গ্রিন বলেছেন, তাহলে টি.এইচ. গ্রিন কি বলেছেন দেখো, টি.এইচ. গ্রিন বলেছেন যে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং
বাধ্যবাধকতা সমূহই হচ্ছে আইন। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই হচ্ছে আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলি সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন উড্রো উইলসন। তিনি বলেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলি সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ হয়। খুব ভালো করে মনে রাখবেন যে উড্রো উইলসন আইনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলি সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়। সুতরাং সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই বলা হয় আইন। তাহলে দেখো, এখন আমরা করব আইনের বৈশিষ্ট্য। আইনের বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো, আইনের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আইনের বৈশিষ্ট্যগুলি হচ্ছে আইনের বৈশিষ্ট্য। আইনের বৈশিষ্ট্যগুলি হচ্ছে আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। পড়বা এবং লিখবে। 1 নম্বরে পয়েন্ট হচ্ছে কি, আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, আইন হচ্ছে সার্বজনীন। আইন হচ্ছে সার্বজনীন। আইন হচ্ছে সার্বজনীন। তার সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য। তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য। 3, আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলেই মানতে বাধ্য। যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। তাহলে আইন হচ্ছে এক ধরনের কি, আদেশ বা নিষেধ। আদেশ বা নিষেধ যা সকলে মানতে বাধ্য। না মানলে কি হবে? না মানলে শাস্তি পেতে হবে। না মানলে শাস্তি পেতে হবে। 4, আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত ও আরোপিত। আইন হলো সমাজের প্রচলিত প্রথা ও রীতিনীতি। আইন হলো সমাজের প্রচলিত আইন হলো সমাজের প্রচলিত রীতিনীতি ও প্রথা। অতএব সবাই আইনের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বে। তাহলে এখন আমরা করব আইনের উৎস। খেয়াল করো, আইনের উৎস। আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের 6টি প্রধান উৎসের কথা বলেছেন। কয়টি উৎসের কথা বলেছেন? 6টি। আইনের 6টি উৎসের কথা বলেছেন। একটা হচ্ছে প্রথা,
আর হচ্ছে তোমার ধর্ম, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিচার সংক্রান্ত রায়, বিচার সংক্রান্ত রায়, বিচার সংক্রান্ত রায়, 1 2 3, বিচার সংক্রান্ত রায়, ন্যায়বোধ, ন্যায়বোধ ও আইনসভা, ও আইনসভা। খেয়াল করো তাহলে আইনের বিভিন্ন উৎস রয়েছে, কিন্তু হল্যান্ড 6টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছে। এই 6টি উৎস হচ্ছে প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা। প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাসই হলো সামাজিক প্রথা। এই সকল সামাজিক প্রথার আবেদন এতই বেশি যে এগুলি অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত পেয়ে আইনে পরিণত হয়েছে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে। তাহলে ব্রিটেনের অধিকাংশ আইনই কোথা থেকে এসেছে? প্রথা থেকে এসেছে। ধর্ম, ধর্ম মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীনকাল থেকে মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে, তাই ধর্ম, ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ন্যায়, অন্যায়, পাপ, পুণ্য ইত্যাদি মূল্যবোধ ধর্ম চিহ্নিত করেছে বলে প্রাচীন ও মধ্যযুগে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতির প্রভাব বিস্তার করে। ধর্মভিত্তিক রাষ্ট্রে ধর্মীয় বিধান রাষ্ট্রের আইন হিসেবে বিবেচিত হয়। ইসলামিক রাষ্ট্রের আইন প্রধানত কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। হিন্দু আইনও মূলত হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। বর্তমান যুগেও ধর্মীয় রীতিনীতি আইনরূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তন করা হয়। বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলে। আমরা সবাই আইনের অনুগত। আমরা বিভিন্নভাবে আইনকে শ্রদ্ধা করব এবং আইন মেনে চলব। বিচার সংক্রান্ত, বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায়ও আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয়, তখন তিনি স্বীয় বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারের রায় প্রদান করেন। এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় আইনেও পরিণত হয়। তাই দেখা যায় বিচারকের রায়ও আইনের একটি উৎস। তাহলে আইনের উৎস আমরা বললাম কি? একটা প্রথা, তারপর হচ্ছে ধর্ম, আর বিচারক সংক্রান্ত বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থগুলিও আইনের উৎস হিসেবে কাজ করে। প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা, মূল্যায়ন, আলোচনা ইত্যাদি থেকে রাষ্ট্রীয় প্রয়োজনীয় আইনের সন্ধান লাভ করে। ব্রিটেনের আইন ব্যবস্থায় আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন, আমেরিকার কেন্ট, ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা প্রমুখদের অনেক অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে। ন্যায়বোধ, বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হোক, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করেন। এইরূপ নীতিবোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা লাভ করে। তাই ন্যায়নীতি ও ন্যায়পরায়ণতা আইনের একটি বিশেষ প্রকৃষ্ট উৎস। আইনসভা, আধুনিক রাষ্ট্রে আইনসভাই আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা বা আইন পরিষদ আছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। তাছাড়া রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রবিধানের জারিকৃত প্রশাসনিক ডিক্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমরা কি করবে? আইনের ধারণা করবে, আইনের যে কতগুলা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো দেখবে,
বৈশিষ্ট্যগুলো পয়েন্টগুলো মুখস্থ করে লিখবে এবং আইনের উৎস হচ্ছে কয়টি? 6টি। প্রথা, ধর্ম, ন্যায়বোধ, বিচার সংক্রান্ত, এগুলো ভালো করে আয়ত্ত করবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। বইয়ের গতি অধ্যায় থেকে আমরা তোমাদের পাঠদান করাবো। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে আমরা প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করবো। এখানে দুটি তথ্য দেওয়া আছে। এখানে একটি ছকে দেওয়া আছে টাইম এবং ডিস্ট্যান্স বা দূরত্ব, আর একটি তথ্যে দেওয়া আছে একটি বক্ররেখা এবং একটি সরলরেখা। সরলরেখা দ্বারা সরণ বুঝিয়েছে এবং বক্ররেখাকে যারা দূরত্ব বুঝিয়েছে। এবার আমরা এই প্রশ্নগুলির সমাধান করব। প্রথম প্রশ্ন, পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো। আমরা এই অধ্যায়টি পাঠ করার ক্ষেত্রে একটি বিষয় শিক্ষার্থী খেয়াল রাখতে হবে। পরন্ত বস্তুর 3টি সূত্র রয়েছে। আমরা 3টি সূত্রই এখানে আলোচনা করব। তোমরা পরীক্ষার খাতায় যদি তৃতীয় সূত্র আসে সেটাই তুমি লিখবে। প্রথম সূত্রটি হলো, বিনা বাধায় যদি বস্তু 2 ছেড়ে দেয় সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এই 1 নম্বর সূত্র, এটা তোমরা লিখে দিতে পারো। এবার 2 নম্বর সূত্রটি হবে, পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এটা কিন্তু আমরা লিখতে পারি v1 ডিভাইডেড বাই t1, v2 ডিভাইডেড বাই t2, v3 ডিভাইডেড বাই t3 আপ টু এটা কে, অর্থাৎ v প্রপোর্শনাল টু t। এটার মধ্যে কোনোই পার্থক্য নাই। এবার 3 নম্বর সূত্রটি আমরা লিখব। এটাও পরন্ত বস্তুর সূত্র। এটা হবে, পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের প্রপোর্শনাল। এটাকে যদি আমরা এক্সপ্রেশন করে লিখি তাহলে লিখব h1 ডিভাইডেড বাই t1 হোল স্কয়ার, h2 ডিভাইডেড বাই t2 হোল স্কয়ার, h3 ডিভাইডেড বাই t3 হোল স্কয়ার আপ টু এটা সমান কে দেব। এখন পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটির কথা বলছে। আমরা এই প্রশ্নটির যদি জবাব দিতে যাই দেন আমাদের কিন্তু 3 নম্বর সূত্রটি লিখতে হবে, অর্থাৎ পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের প্রপোর্শনাল। সেক্ষেত্রে আমরা লিখব h প্রপোর্শনাল টু t স্কয়ার, অর্থাৎ h এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, h1 এর জন্য t1 হোল স্কয়ার, h2 এর জন্য t2 হোল স্কয়ার, h3 এর জন্য t3 হোল স্কয়ার। অর্থাৎ এরকম যদি আমরা ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন দূরত্ব বিবেচনা করি সবার অনুপাতই সেম হবে। সেটা বোঝাবার ক্ষেত্রে আমরা এটার সমান কে ধরেছি, কে একটি অনুপাত। আশা রাখি তোমরা এই প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা দেব। সেটা হলো এরকম। আমরা খ নম্বর প্রশ্নটি একটু দেখব। কম্পনশীল সুষলাকার গতি, এটা দেখতে হবে তোমাকে। স্পন্দন কম্পনশীল। খ নম্বর প্রশ্নটি হলো, কম্পনশীল সুষলাকার গতি কেন স্পন্দন গতি, গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?
এরকম একটি প্রশ্ন। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি আমরা তোমাদের সাথে শেয়ার করব। আমরা অনেকগুলো গতি ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি, সবগুলি আলোচনা করে। একটি হলো সরলরৈখিক গতি, এটা আমরা সবাই চিনি এরকম। আরেকটি হলো ঘূর্ণন গতি, এটা কিন্তু এরকম। ঘূর্ণন গতির বৈশিষ্ট্য হলো একটি সেন্ট্রালকে কেন্দ্র করে যে গতিতে সে ঘুরবে চতুর্দিকে তার দূরত্ব সমান থাকবে, এটা হলো ঘূর্ণন গতি। আবার আরেকটা হলো পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ তার একই পথ সে বারবার অতিক্রম করবে, একই দিক থেকে বারবার অতিক্রম করবে। অতএব যে কোনো ঘূর্ণন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি। বাট স্পন্দন গতিগুলি কেমন? স্পন্দন গতিটা হলো একটি সরল দোলক, কিন্তু একটি সরল দোলক যদি আমরা এখানে নিয়ে ছেড়ে দেই তো সেটা এখানে আসবে এবং এখানে আসবে, এভাবে সে দুলতে থাকবে। অর্থাৎ স্থির অবস্থা থেকে ডানে যতক্ষণ ঘুরবে, আবার বাম থেকে তত দূর আসবে। অর্ধেক সময় সে এদিকে যাবে, অর্ধেক সময় সে এদিকে যাবে। অর্থাৎ এটাও একটা পর্যায়বৃত্ত গতি বা স্পন্দন গতি। এখন তোমাকে প্রশ্নটির যখন উত্তর তোমরা লিখবে তখন তোমরা কী লিখবে? যে কম্পনশীল শীর্ষলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? কম্পনশীল শীর্ষলাকা হলো এরকম একটি শীর্ষলাকা, এই দুইটা মাথা দেওয়া থাকে। এটা যখনই কম্পন করে এই মাথাটা, তখন এরকম কাঁপতে 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 এখানে আসে, আবার এরকম কাঁপতে কাঁপতে এখানে আসে। তাহলে এটা কম্পনের একটা পর্যায়ে অর্ধেক সময়টা সে পূর্ণ স্পন্দনের, অর্ধেক সময়টা এদিকে দুলে, অর্ধেক সময়টা এদিকে থাকে। এই জন্য এটা একটি পর্যায়বৃত্ত গতি এবং এটা একটি স্পন্দন গতি। তবে সকল পর্যায়বৃত্ত গতিকে স্পন্দন গতি ন। আমরা একটা ঘড়ির কাঁটার গতি কিন্তু একটি পর্যায়বৃত্ত গতি, বাট এটা কিন্তু স্পন্দন গতি নয়। অর্ধেক সময়টা একদিকে থাকবে, বাকি অর্ধেক সময়টা সে অন্য দিকে থাকবে, বিপরীত দিকে থাকবে। এটা হলো স্পন্দন গতির ক্যারেক্টার। সুতরাং আমরা বলতে পারি যে কম্পনশীল যে কোনো শীর্ষলাকার গতিকে স্পন্দন গতি বলা যেতে পারে। এই প্রশ্নটি কিন্তু আমরা শিখলাম। এভাবেই তোমরা খাতায় প্রশ্নের উত্তরটা লিখে দেবে। এবার আমরা তথ্য দিয়ে গড়বেগ গড় দ্রুতির পার্থক্য দেখাবো। এবার আমরা গ নাম্বার প্রশ্ন, একটি খুব স্পেশাল একটি প্রশ্ন, খুব ভালো করে দেখবা। তথ্য দুইয়ে গড়বেগ ও গড় দ্রুতি পার্থক্য দেখাও, পার্থক্য নির্ণয় করো। নাইস, এরকম একটা প্রশ্ন। এবার আমরা কিন্তু অন্যভাবে অঙ্কটা করব। সাইকেলে একটি পথ এরকম অতিক্রম করছে। আমরা কিন্তু সবাই জানি এবি বিসি সিডি ডি ইকুয়াল সবগুলো 1 কিলোমিটার, আবার এ ইকুয়াল টু 3 কিলোমিটার। এখন যদি আমরা প্রথম যদি গড় বেগটা নির্ণয় করি, আমরা সবাই জানি বেগ হবে সরণের পরিবর্তনের হার। এখানে সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে এই, সরণ হয়েছে এই, আই মিন 3 কিলোমিটার, 3 কিলোমিটার, আই মিন 3 পূরণ 1000 মিটার। তাহলে এটা লিখতে পারবো 3000 মিটার। ঠিক আছে? এখন এই 3000 মিটার যেতে তার সময় লাগে কত? টোটাল সময় কত? একটু দেখো, টোটাল সময় হলো এটুক হলো 3 মিটার, 4 মিটার, 5 মিটার, এবং এটা দেখো মোট সময় লাগছে 15 মিনিট। এই দূরত্বটা অতিক্রম করতে সময় লাগছে তার, এই দূরত্ব অতিক্রম করতে লাগছে 3 মিনিট, এটুক লাগছে 4 মিনিট, এটুক লাগছে 5 মিনিট, এটুক লাগছে 3 মিনিট। আই মিন মিনিট হিসাবে হবে 4 3 7 5 12 আর 3 15 মিনিট হয়েছে। 15 মিনিট যদি হয়, দেন 15 মিনিটকে 60 সেকেন্ডে 1 মিনিট আমরা সেকেন্ড করে নেব, 6 15 90, তার মানে 900 সেকেন্ড। নাইস। তাহলে আমাদের কিন্তু আসল কথাটা আমরা পেয়ে গেছি যে আমাদের গড় বেগ এবং গড় দ্রুতি। আমরা আগে গড় বেগের চিন্তাটা করব। এখান থেকে যদি আমরা গড় বেগটা নির্ণয় করতে যাই, তাহলে কীভাবে
আমরা এটুকু আমরা মনে রাখবো, আমরা এখান থেকে মুছে ফেলব। গড়বেগ গড় দ্রুতির পার্থক্য, অর্থাৎ আপনি লিখে রাখি গড়বেগ গড় দ্রুতি, এটার পার্থক্য বলতে হবে। অতএব গড়বেগ সমান সমান কী হবে? গড়বেগ হবে ভি, এইটা হবে সরণ ভাগ সময়। সরণ ভাগ সময়, সরণটা কতটুকু সরেছে? এর মান হলো 3000 মিটার এবং সময় হলো 900 সেকেন্ড। ফলটা হবে কিন্তু একসাথে হবে কিন্তু মিটার প্রতি সেকেন্ড। এটা ভাগ করলে কি হবে? 300কে 3000কে 900 দিয়া ভাগ করলে হবে, 900 দিয়ে ভাগ করলে হবে 3.5